ওকে, স্টার্ট ফ্রম হিয়ার। এখন আমি 70 জন চলে আসছে, ভেরি গুড। আমরা যদি দেখি আহ, মনে হয় আমরা আজকে আমাদের মনে হয় আমাদের যে সেশন আছে, আমি যদি ঠিক মতো স্মরণ করতে পারি তাহলে সিলেবাসটা কোথায় আছে, তাহলে মিনিট আমি একটু সিলেবাসটা নিয়ে একটু দেখি কি অবস্থায় আছে। আমাদের থার্ড ইয়ারের যে কোর্স ছিল C11 SSHRR HR approaches, ওকে। যদি আমরা ঠিক মতো সবকিছু ঠিক থাকে তাহলে আজকে এটা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার আমরা শুরু করব, এবং আমাদের ভার্চুয়াল ক্লাসের রুমে দুটো ক্লাস একটু জানা দরকার হবে। তো আমরা আজকের ক্লাসটি নেব, এবং একই সাথে মঙ্গলবার তোমাদের 9টায় না মঙ্গলবার ক্লাসটা তোমাদের? হুম, সম্ভবত 9টায় নাকি? হুম, জি স্যার। হ্যাঁ, মঙ্গলবার তোমাদের যেহেতু সোনিয়া শিহুলি ম্যাডাম ক্লাস শেষ করেছেন, কাজেই যদি আল্লাহ পাক সুস্থ রাখে তাহলে আমি মঙ্গলবার নিয়ে আমরা কোর্স ক্লাসটা এবং আমার পক্ষ থেকে কোর্স শেষ করব। তো আমরা আজকে যেটা এসেছি, অ্যাপ্রোচেস অফ এগ্রিকালচার এক্সটেনশন ওয়ার্ক। অ্যাপ্রোচ, তোমরা তো এখন পড়ো না, এনিম্যাল হাজবেন্ডারি পড়ো না, তাই না? ফার্স্ট ইয়ারে একটা ইলেকটিভ সাবজেক্ট আছে এনিম্যাল হাজবেন্ডারি। তো আমি আসলে ফার্স্ট ইয়ারে তোমাদের সাথে কথা বলার সুযোগ হয় না, হইলে সবাইকে বলতাম যে ইলেকটিভ কোর্সের মধ্যে যদি তুমি একটিকে সিলেক্ট করো তাহলে এনিম্যাল হাজবেন্ডারিকে সিলেক্ট করো। এটা কারণ আছে, কারণ হচ্ছে আসলে গ্লোবালি গ্লোবালি এগ্রিকালচার বলতে কিন্তু ক্রপ অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারিকে মিলিয়ে বোঝায়। আমাদের দেশে আমরা বিএসসি এজ গ্রাজুয়েট বের করছি, সেই জন্য মানে বিষয়টা এরকম হয়ে গেছে। গ্লোবালি এগ্রিকালচার আমরা যদি বলি, বিএসসি এগ্রিকালচার যদি বলি, সেটা কিন্তু সে ক্রপ সম্পর্কে জানবে, এনিম্যাল প্রোডাকশন সম্পর্কে জানবে, এবং একেবারে তোমার এগ্রিকালচারের আদি থেকে এনিম্যাল প্রোডাকশন এবং ক্রপ প্রোডাকশন কিন্তু একেবারে পাশাপাশি, এবং একই হাউসহোল্ড অ্যাক্টিভিটি, কমন হাউসহোল্ড অ্যাক্টিভিটি, এবং একটি আরেকটির সাথে ঘনিষ্ঠভাবে ওতপ্রোতভাবে জড়িত। তোমরা যখন এগ্রিকালচারাল এক্সপার্ট হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করবে ভবিষ্যতে, তখন দেখবা যে এনিম্যাল হাজবেন্ডারির জ্ঞান কতটুকু তোমাদের কাজে লাগে। কিন্তু এনিওয়ে তোমরা আমি একটু উদাহরণ দেই। আমি যেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি পিএইচডির জন্য, ইউরোপের একটা খুব পুরনো বিশ্ববিদ্যালয়, 1656 সালে সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। হ্যাঁ, প্রায় প্রায় 350 বছর বা আরো বেশি বেশি বেশি। এটা 1656 সালে বিশ্ববিদ্যালয়, তার মানে এই বছর যখন এই শতাব্দীতে 56,400 বছর হয়ে যাবে, অনেক পুরনো বিশ্ববিদ্যালয় ইউরোপের। হম তো সেইখানে আমি এগ্রিকালচারের কোর্স কারিকুলামটা এরকম, ধরো 8 সেমিস্টার যে কোর্স আছে, 8 সেমিস্টারের কোর্সে প্রথম 4 সেমিস্টার কিন্তু একেবারে সবকিছু একসাথে। হম যেখানে প্রতি সেমিস্টারে এনিম্যাল হাজবেন্ডারি কোর্স আছে, এবং ফিফথ সেমিস্টার থেকে স্টুডেন্টরা স্পেশালাইজড হয়ে যায়, সে কি ক্রপসে যাবে নাকি এনিমেল 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 প্রোডাকশনে যাবে, তারা আলাদাভাবে হয়ে যায়। এবং এইভাবে হয় কি, তাদের গ্রাজুয়েটদের কিন্তু কম্পিটিবিলিটি বাড়ে, এবং তাদের জানার বিষয়গুলি বাড়ে, এবং তাদের জবের অ্যাক্সেসের সুযোগগুলি অনেক বেড়ে যায় কমন ফাউন্ডেশন থাকার কারণে। তা আমাদের সেই কমন ফাউন্ডেশন নাই। ইলেকটিভ কোর্সের মাধ্যমে একটা সুযোগ আছে এনিম্যাল হাজবেন্ডারি জানার,
যদি এই কোর্সটা কেউ না নেয় তাহলে ভবিষ্যতে এই সুযোগটা তারা হবে না, কারণ কোর্সের মাধ্যমে জানা আর এমনি পরে জানা ডিফারেন্ট থিং। আমি যখন ফার্স্ট ইয়ারে এনিম্যাল হাজবেন্ড্রি পড়েছি, সেটা 1985-86 সাল, এখনো ওই জিনিসগুলো আমার মনে আছে। এবং আমি যে কোনো এক্সপার্ট মিটিং বা ওরকম কোনো বড় ধরনের মিটিং যেখানে সব এক্সপার্টরা আছে, যখন কথাবার্তা হয়, আমার মানে এনিম্যাল হাজবেন্ড্রির বিষয়গুলি বুঝতে বেশি অসুবিধা হয় না। কিছু অসুবিধা হয়, যেহেতু অনেকদিন বছর হয়ে গেছে, কিন্তু বেশি অসুবিধা হয় না। এনিওয়ে, তোমাদের মিসিং আছে। তো আমি এই কেন এনিম্যাল হাজবেন্ড্রি কথা বললাম, ফার্স্ট ইয়ারে এনিম্যাল হাজবেন্ড্রি প্র্যাকটিক্যাল কোর্সে একটি প্র্যাকটিক্যাল আছে, হ্যাঁ, অ্যাপ্রোচেস টু অ্যানিমেল, অ্যানিমেলকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। হুম দেখো, আমরা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ অনেকগুলো জিনিস এখান থেকে শিখেছি। অ্যানিমেলকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, অ্যানিমেলের সামনে থেকে আসবা নাকি পিছন থেকে আসবা নাকি পাশ থেকে আসবা, সেটা পর থেকে আমরা দেখেছি। যেমন ঘোড়া, ঘোড়া এবং গরু, তার পিছনে কখনো দাঁড়ানো যাবে না। হুম বিশেষ করে ঘোড়ার পিছনে কখনো দাঁড়ানো যাবে না। কেন দাঁড়ানো যাবে না? ঘোড়ার পিছনের পায়ে একটি টেন্ডন আছে, যেটাকে বলা হয় হ্যামস্ট্রিং টেন্ডন। দেখো, আমি 1985 সালে ঘটনা বলতেছি, আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি, আমাকে দুলারঞ্জন দে স্যার পড়াইছিলেন এটা। হুম আহ, ঘোড়ার পিছনের পায়ে একটা টেন্ডন আছে, হ্যামস্ট্রিং টেন্ডন। এটা অত্যন্ত শক্তিশালী টেন্ডন। ঘোড়া যখন কাউকে পিছন দিয়ে লাথি দেয়, এই হ্যামস্ট্রিং টেন্ডনের শক্তিটাকে সে ইউজ করে। সেজন্য ঘোড়ার পিছনের পায়ের লাথি অত্যন্ত শক্তিশালী হয়, এমনকি মানুষ মারা যায়। সেজন্য ঘোড়ার পিছন দিয়ে কখনো অ্যাপ্রোচ করা যাবে না ঘোড়াকে, বা ঘোড়ার পিছন দিকে ঘোড়াকে কোনো আসা যাবে না। তো এরকম আমাদের বিভিন্ন কোন অ্যানিমেল কোন দিক দিয়ে আসলে স্বস্তি বোধ করে, কোন দিক দিয়ে আসলে সে বিরক্ত হয়, এটা একটা মানে ছিল। এই যে ওই জিনিসটা আমাদের মাথায় এখনো কিন্তু রয়ে গেছে, হাউ টু অ্যাপ্রোচ অ্যান অ্যানিমেল। আমাদের, আমার মনে আছে অ্যানিমেল হাজবেন্ডারির একেবারে প্রথম প্র্যাকটিক্যাল ক্লাস ছিল এটা। এনিওয়ে, অ্যাপ্রোচ শব্দটা যেহেতু এসেছে একাডেমিক্যালি, ফার্স্ট ইয়ারে আমরা অ্যাপ্রোচ আছে, সেকেন্ড ইয়ারে যে এগ্রিকালচার এক্সটেনশন অ্যাপ্রোচ, এই থার্ড ইয়ারে। তো এগ্রিকালচার অ্যাপ্রোচ এবং এই যে হাউ টু অ্যানিমেল অ্যাপ্রোচ, এইটার মধ্যে কিছুটা মিল আছে কিন্তু। হাউ টু এক্সটেনশন অ্যাপ্রোচ, এখানে অ্যাপ্রোচ বলতে আমরা আসলে কি মিন করছি, তোমরা কেউ একটু আন্দাজ করে বলতে পারবা? অ্যাপ্রোচেস অফ এগ্রিকালচার এক্সটেনশন ওয়ার্ক, কেউ বলতে পারবো আন্দাজ করে? এনিওয়ান? আপাতত না, হ্যাঁ, কারণ তোমাদের কাছে নতুন। যদি একটু কোশ্চেনটা আরেকবার বলতেন। মানে অ্যাপ্রোচ বলতে আমরা কি বুঝি, এগ্রিকালচার এক্সটেনশনে অ্যাপ্রোচ বলতে আমরা কি বুঝি? চেষ্টা করো, ভুল হলে অসুবিধা নাই। স্যার, ফার্মারদেরকে মানে এগ্রিকালচার এক্সটেনশন মানে এই এগ্রিকালচারের ওয়ার্কের দিকে মানে মোটিভেট করা, এমন কিছু? স্যার, এটা কি ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের দিকে হতে পারে? আমি আমার ফার্মারদেরকে কিভাবে হ্যান্ডেল করব বা কিভাবে বুঝাবো যে এই ফসলটা বা এই ক্রপটা চাষ করলে স্যার ফার্মারদের সাথে কিভাবে কথা বললে বা কাজ করলে বা যে কোনো অ্যাকশনের মাধ্যমে তাদের কাছে নিজের কথাটা রিপ্রেজেন্ট করাটাই স্যার অ্যাপ্রোচ। স্যার, এটা হচ্ছে একটা ওভারঅল ওরিয়েন্টেশন, মানে কোন একটা অ্যাক্টিভিটির ওভারঅল একটা ওরিয়েন্টেশন মানে বোঝায়। ওকে, তোমাদের সবগুলি সুন্দর হয়েছে। তো খেয়াল করো, মোটামুটি ধরো ফার্মারদেরকে আমরা কিভাবে বুঝাবো, সেটার জন্য তো আমরা কি পড়েছি, আমরা কমিউনিকেশনের পড়েছি এবং এক্সটেনশন টিচিং মেথড পড়েছি। এক্সটেনশন টিচিং মেথড কি, ফার্মারদেরকে কি কি পদ্ধতি শিক্ষা দিব না, তারপর মোটিভেশনের কিছু বিষয় আমাদের সেকেন্ডারি ছিল। তো যে শেষে যে বলেছ, তার কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আসলে ফার্মারদের কাছে, আমাদের ক্লায়েন্ট গ্রুপ হচ্ছে ফার্মার, তাদের কাছ থেকে ইফেক্টিভলি আমাদের টার্গেটকে আদায় করতে গেলে আমরা অর্গানাইজেশনালি আমাদের প্ল্যান প্রোগ্রাম, তাদের ফার্মারদেরকে কাছে প্রযুক্তি নিয়ে যাওয়ার বিষয়টাকে কিভাবে আমরা অর্গানাইজ করব, কিভাবে কিভাবে আমরা অর্গানাইজ করব, বা কি পদ্ধতিতে আমরা আমাদের এক্সটেনশন প্রক্রিয়াটাকে অর্গানাইজ করব, এইটা হচ্ছে মূলত অ্যাপ্রোচ। তো আমরা একটু আগাই সামনের দিকে, একটা অ্যাপ্রোচকে যদি আমরা ডিফাইন করি, সো অ্যান অ্যাপ্রোচ ইজ এ ওয়ে অফ ডিলিং উইথ সামথিং, কোনো কিছুর সাথে ডিল করা। একটা মানে আমরা যদি বড় ডেফিনেশন দিতে যাই, আমাদের হাসানুল্লাহ স্যার উনি যেটা বলেছেন, an approach is defined as a broad framework, or frame, this is a framework of operation. একটা অর্গানাইজেশন
কিভাবে অপারেশন করবে, তার একটা মানে ফার্মারদের মধ্যে কিভাবে অপারেশন করবে তার একটা কমপ্লিট ফ্রেমওয়ার্ক যেখানে সমস্ত বিষয়গুলি থাকবে। আমরা আরেকটু ক্লিয়ার হব পরবর্তীতে। আচ্ছা, এত ডেফিনেশন দরকার নাই, তোমরা ডেফিনেশন পরীক্ষায় লিখে নিও করে। এখানে কি বলা হয়েছে, আরেকটা মানে ছোট ডেফিনেশন, এটা একেবারে ওভারঅল ডেফিনেশন না, একজন এক্সটেনশন এজেন্টের দিক থেকে যে ডেফিনেশন, এক্সটেনশন হাউ an extension agent at the grassroots level is to organize educational activities। সে কিভাবে এডুকেশনাল অ্যাক্টিভিটিকে অর্গানাইজ করবে। তো আমরা তাহলে একটা এক্সটেনশন অ্যাপ্রোচ বলতে আমরা বুঝি একটা এক্সটেনশন অ্যাপ্রোচকে কিভাবে মাঠ পর্যায়ে অর্গানাইজ করতে হবে। আমরা এই ডেফিনেশনটা দেখি, বা এটা ফ্রেমওয়ার্কটা কি হবে। এটা তোমরা, কারণ তোমরা এখন এক্সটেনশনের অনেকগুলি বিষয় কিন্তু শিখে গেছো, আর আমাদের ফান্ডামেন্টাল বিষয় কিন্তু আর বাকি নাই। ফাইনাল ইয়ারে তোমরা এক্সটেনশনে যে বিষয়গুলি পড়বা সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, প্র্যাকটিক্যালি আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করি। এই অ্যাপ্লিকেশনের ফাইনাল ইয়ারে যেটা পড়বো, এই অ্যাপ্লিকেশনের একটা জিনিস কিন্তু এই যে অ্যাপ্রোচ, আমরা এত যে আমরা জ্ঞান অর্জন করেছি সেটার অ্যাপ্লিকেশনটা কিভাবে করবো, অর্থাৎ ফার্মারদের কাছে আমরা যখন টেকনোলজি নিয়ে যাব আমরা কিভাবে আমার প্রোগ্রামটাকে অর্গানাইজ করব, এটা হচ্ছে অ্যাপ্রোচ। তাহলে একটা অ্যাপ্রোচকে যদি আমরা দেখতে যাই, একটা এক্সটেনশন অ্যাপ্রোচ যদি যাই, তার কিছু এলিমেন্ট রয়েছে, অর্থাৎ যেই এলিমেন্টগুলি বাদ দিয়ে আমি এক্সটেনশন কাজ করতে পারবো না। যেরকম আমরা কমিউনিকেশনের এলিমেন্ট বলেছি না, কমিউনিকেশন এলিমেন্ট কি কি আছে, কমিউনিকেটর, তারপর হচ্ছে তোমার মেসেঞ্জার, মেসেজ, ট্রিটমেন্ট অফ মেসেজ, চ্যানেল, হ্যাঁ, তারপর তোমার অডিয়েন্স, তারপর অডিয়েন্স রেসপন্স। অর্থাৎ এইগুলি বাদ দিয়ে কমিউনিকেশন কিন্তু হবে না। এরকম একটা এক্সটেনশন অ্যাপ্রোচে কি কি এলিমেন্ট রাখবে, তোমরা এই জিনিসগুলি জানো। আসলে আমি শুধু তোমাদের একটু মাইন্ড সেটিংটা করে দিচ্ছি। এই বিষয়গুলি আমরা যে কথাগুলি বলবো সবগুলি বিষয় আমরা জানি, কিন্তু এই জিনিসগুলি বেসিক্যালি, যেমন একটি কি এলিমেন্ট, ফর এক্সাম্পল তুমি চিন্তা করো আমরা অ্যাপ্রোচ থেকে ডিফেন্ড কিভাবে করছি, যে একজন এক্সটেনশন এজেন্ট যে ফার্মারদের কাছে তার প্রোগ্রামকে নিয়ে যাবে, সে কিভাবে মাঠ পর্যায়ে অর্গানাইজ করবে। তাহলে সে প্রোগ্রামটার কি লাগবে, অবজেক্টিভ লাগবে। কি কারণে আমি এক্সটেনশন কাজ করছি, আমি কি বোরো ধানের প্রোডাকশন বাড়ানোর জন্য করছি, নাকি কীট পতঙ্গ দূর করার জন্য করছি, নাকি আমি লাইভ স্টকের জন্য করছি, নাকি আমি ফিশারের জন্য করছি। হ্যাঁ, অবজেক্টটাকে প্রথমে মাথায় নিতে হবে। হ্যাঁ, অর্থাৎ এটা এটা তোমার ইনবিল্ট থাকবে, একটা এক্সটেনশন অ্যাপ্রোচে অবজেক্টিভটা ইনবিল্ট থাকবে। তারপর হচ্ছে সেই অবজেক্টিভকে ফুলফিল করার জন্য আমি কি ধরনের এক্সটেনশন মেথডকে ফলো করব। ফার্ম এন্ড হোম ভিজিট হবে, নাকি মেথড ডেমনস্ট্রেশন হবে, নাকি ট্রেনিং হবে, নাকি মোবাইল কল হবে, সামথিং লাইক দিস। এক্সটেনশন অর্গানাইজেশনের স্ট্রাকচার কি হবে, যারা এক্সটেনশন প্রোভাইড করবে তার স্ট্রাকচার কি হবে। আর হচ্ছে আমার ইউজার গ্রুপ যারা ফার্মার আছে তাদের অবস্থা কি হবে, টার্গেট পিপল। এই চারটি হচ্ছে একটি এক্সটেনশন অ্যাপ্রোচের মূল বিষয়, আমাকে মাথায় রাখতে হবে। প্রোগ্রাম অবজেক্টিভ, মেথডস অফ এক্সটেনশন, ফর্ম অফ এক্সটেনশন অর্গানাইজেশন এন্ড ইউজার গ্রুপ। এর বাইরে কিছু প্রোগ্রাম অবজেক্টিভ আর প্রবলেম কি স্যার একই জিনিস? না, প্রবলেমটা নিয়ে আমরা এখন কথা বলছি না। হ্যাঁ, প্রবলেম কিন্তু অন্য জিনিস। একটা হচ্ছে প্রোগ্রাম বিল্ডিং, তুমি যখন এক্সটেনশন প্রোগ্রাম তৈরি করবা তখন কিন্তু প্রবলেমটা আসবে। হ্যাঁ, এখন এটা আসবে না। প্রবলেম তো ফার্মার থাকতে পারে, এখানে তুমি যখন যে ইউজার গ্রুপে যখন আমি কনসেন্ট্রেট করবো সেখানে ফার্মারদের প্রবলেমগুলি আসবে। ঠিক আছে, এখন এখানে চারটি একটা এক্সটেনশন অ্যাপ্রোচ তৈরি করার যখন থাকে আমাদের চারটি বিষয়কে মাথায় রেখে অ্যাপ্রোচটা তৈরি করা হয়। প্রবলেমটা হচ্ছে এমন একটা জিনিস, যখন আমরা অ্যাপ্রোচ অনুযায়ী মাঠে কৃষকদের মধ্যে কাজ করতে যাব তখন যে অবস্ট্যাকল গুলি আমরা ফেস করব অথবা আমাদের গ্যাপ গুলি ফেস করবো সেটা হচ্ছে প্রবলেম। সেটা এখন না, সেটা আরো পরে। এটা এখন চিন্তা করতে হবে না। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আমাদের কি এলিমেন্ট হচ্ছে চারটা, এর বাইরে কিছু কন্টেক্সচুয়াল এলিমেন্ট আছে যেটা আমার টোটাল কনটেক্সট তৈরি করে দেয়। আমার ক্লায়েন্ট গ্রুপ আসলে কারা, সরকারের পলিসি এই বিষয়ে কিরকম, সাপোর্টিভ নাকি নন সাপোর্টিভ, আমার দেশের ইকোনমি কিরকম, আমার দেশের
অর্থনৈতিক অবস্থা ভালো হলে আমি সাপোর্ট ভালো দিতে পারবো, অর্থনৈতিক অবস্থা ভালো না হলে সাপোর্ট ভালো দিতে পারবো না, অথবা কৃষকরাও ইচ্ছা করলে সেই সাপোর্ট নিতে পারবে না। হুম, আহ, তো একই সাথে আমাদের কিরকম ইনফ্রাস্ট্রাকচার আছে, এসব মিলিয়ে হচ্ছে কন্টেক্সচুয়াল এলিমেন্ট। এখন এটাকে যদি আমরা ওটা 1999 সালের একটি রেফারেন্স থেকে আমি নিয়েছি, বোলিঙ্গান এন্ড সেলভেগার, জেলনা সেলভেগার, সুইস দুইজন অথার। সুইজারল্যান্ডে একটি বিখ্যাত অর্গানাইজেশন আছে, সুইস ইনস্টিটিউট অফ এগ্রিকালচার এক্সটেনশন, তারা এই ডেফিনেশনটা দিয়েছে 1999 সালে, আমি এখানে নিয়েছি। তো এই যে মূল বিষয়গুলি আছে সেগুলিকে আমরা কিছু ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি বা ডায়াগ্রামের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি। দুই রকম ডায়াগ্রাম আমরা শো করব। এক ধরনের ডায়াগ্রাম, এটা দেখতে পিরামিডের মতো, অর্থাৎ যখন এক্সটেনশন এলিমেন্ট গুলিকে এমন ভাবে আমরা ডায়াগ্রামের মধ্যে ফুটিয়ে তুলি যেখানে তারা ইন্টার রিলেটেড এন্ড এফেক্ট ইচ আদার। অর্থাৎ পিরামিডে কি থাকে, এলিমেন্টস গুলি ইন্টার রিলেটেড থাকে এবং এফেক্ট ইচ আদার। সো এভরি এক্সটেনশন অ্যাপ্রোচ ইজ স্ট্রাকচার হোয়ার এলিমেন্ট অকার ইন ডিফারেন্ট ফর্ম। যেমন এটা হচ্ছে একটা এক্সটেনশন পিরামিড, যেখানে এক্সটেনশনের মূল এলিমেন্ট গুলি কিন্তু রয়েছে এবং তারা কোনটা কার সাথে ইন্টার রিলেটেড অবস্থায় কাজ করে সেটা সে শো করছে। এবং এর মূল পিরামিডের বাইরে আমার কন্টেক্সচুয়াল এলিমেন্ট গুলো রয়েছে, যেগুলি অ্যাপ্রোচের মূল এলিমেন্ট না, কিন্তু একটি অ্যাপ্রোচ কি হবে, মানুষ কিভাবে কাজ করবে সেই জিনিসটাকে তারা বিপুল ভাবে প্রভাবিত করতে পারে, একেবারে বিপুল ভাবে তারা প্রভাবিত করে। সো দেখা যাচ্ছে যে একটা এক্সটেনশন অ্যাপ্রোচের একেবারে পিরামিডের একেবারে বেস তৈরি করে দেয় ইউজার গ্রুপ এবং ফর্ম অফ অর্গানাইজেশন। ইউজার গ্রুপ হচ্ছে আমার ফার্মার, কাদেরকে আমরা টার্গেট নিয়ে কাজ করব, এবং ফর্ম অফ অর্গানাইজেশন, আমি কি ধরনের অর্গানাইজেশন, আমি সরকারি অর্গানাইজেশন নাকি বেসরকারি অর্গানাইজেশন, আমি স্পেশালি কি এক্সটেনশনে কাজ করি নাকি অন্য কাজও করি। এইটার বেসিসে কিন্তু ডিপেন্ড করবে আমি কিরকম প্রোগ্রাম অবজেক্টিভ হাতে নিব এবং আমি কিরকম এক্সটেনশন মেথড আমি হাতে নিব। অ্যাকচুয়ালি দি সেন্ট্রাল এলিমেন্ট দেন বিকামস দি এক্সটেনশন মেথড। আমি যখন এই জিনিসগুলি ক্লিয়ার থাকবে, এক্সটেনশন মেথড, ফর এক্সাম্পল এখানে ইন্টাররিলেশনটা দেখো, এক্সটেনশন মেথড আমি কোনটা নিব, হাউ ফার্ম এন্ড হোম ভিজিট নিব, নাকি আমি ফার্মার ট্রেনিং নিব, নাকি অনলাইনে আমি ট্রেনিং দিব তাদেরকে। এটা নির্ভর করবে আমার প্রোগ্রাম অবজেক্টিভ কিরকম হবে, আমার ইউজার গ্রুপ কতটুকু এবিলিটি তাদের আছে তার উপর, এবং আমার অর্গানাইজেশন এবিলিটি কতটুকু আছে। অর্থাৎ এই যে পারস্পরিক তোমার একে অপরের সাথে সম্পর্ক, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট, সেটাকেই আমরা এক্সটেনশন পিরামিডের মাধ্যমে ফুটিয়ে তুলি, যেখানে কন্টেক্সচুয়াল এলিমেন্ট রয়েছে। সো এটা 1999 সালে বোলিঙ্গার সেলভেগার দিয়েছে। তার পরবর্তীতে আবার কেউ কেউ এক্সটেনশন পিরামিডটাকে চেঞ্জ করে দিয়ে সহজ ফরম্যাটে নিয়ে এসেছেন। সহজ, তখন আর পিরামিড না, সো এলিমেন্টগুলিকে অন্য ফরম্যাটে নিয়ে এসেছেন। সেটা সমসাময়িক, যদিও 99 সালে বোলিঙ্গার সেলভেগার করেছেন, হফম্যান তার আগেই 1992 সালে এক্সটেনশন অ্যাপ্রোচ গুলিকে সে মানে এলিমেন্ট অনুযায়ী সাজিয়েছেন। এবং আসলে বোলিঙ্গার সেলভেগার হচ্ছে হফম্যানের শিষ্য, তারা সেটাকে অন্যভাবে দেখিয়েছেন। তো অ্যাকর্ডিং টু হফম্যান, এটা 5টি কি এলিমেন্ট রয়েছে এক্সটেনশন অ্যাপ্রোচের। আগে আমরা দেখি 4টি রয়েছে, এখানে হফম্যান বলছেন 5টি কি এলিমেন্ট রয়েছে এবং 4টি কন্টেক্সচুয়াল এলিমেন্ট রয়েছে। আগের যে ফিগার রয়েছে যে 4টি কন্টেক্সচুয়াল এলিমেন্ট, সেটা ঠিকই আছে, কিন্তু হফম্যান 4টি কি এলিমেন্টের বদলে 5টি কি এলিমেন্ট বলেছেন। কি বলেছেন হফম্যান? তিনি বলেছেন ক্লায়েন্ট সিস্টেম, যেটা ইউজার গ্রুপ আগে যেটা ছিল, এটা আগের মতো, এটা মধ্যে আছে। ফর্ম অফ অর্গানাইজেশন, হ্যাঁ, এটা আগের মতোই আছে।
এক্সটেনশন মেথড এটা কিন্তু আগের মতো আছে, অবজেক্টিভ এটা আগের মতো আছে, নতুন কি এসেছে এক্সটেনশন কন্টেন্ট। এটা হচ্ছে আমি যে ইনফরমেশন দিব সেই ইনফরমেশন গুলি কি হবে, এক্সটেনশন কন্টেন্ট। এই জিনিসটাকে কিন্তু হফম্যান এখানে এসেনশিয়াল রেখেছেন, যে এই চারটি মিলিয়ে একটি এক্সটেনশন এলিমেন্ট তৈরি হবে, সরি অ্যাপ্রোচ তৈরি হবে, যেখানে সমস্ত বিষয়গুলি ক্লায়েন্ট সিস্টেম বা বেনিফিশিয়ারিদের সুবিধা অসুবিধাগুলোকে মাথায় রেখে আমাকে চেঞ্জ করতে হবে। এবং যে এক্সটার্নাল এলিমেন্ট গুলো রয়েছে যেগুলিকে আমরা বলি এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল সিস্টেম আউটসাইড দ্য অ্যাপ্রোচ, সেগুলি এবং সেই সিস্টেমে কি কি আছে, ক্লায়েন্ট, তাদের পলিসি, গভর্নমেন্ট পলিসি, ইকোনমি এবং ইনফ্রাস্ট্রাকচার। এটা হচ্ছে অধিকতর পূর্ণাঙ্গ তোমার ফিগার একটা এক্সটেনশন অ্যাপ্রোচের অ্যাকর্ডিং টু হফম্যান 1992। ইমপ্লিকেশন অফ থিওরি। এখন আমরা থিওরির কথাগুলি বললাম, হ্যাঁ এতগুলি কথা। এখন এটার এই যে এই থিওরিগুলি, থিওরি না, যে যে বিষয়টা আমরা তোমার দেখতে অসুবিধা হচ্ছে, এটা দেখতে কারো অসুবিধা হচ্ছে? হ্যালো, না স্যার। আচ্ছা। ইমপ্লিকেশন অফ দ্য থিওরেটিক্যাল ইস্যুস আমরা এখন দেখছি। আমরা যে একটা অ্যাপ্রোচ যখন আমরা দেখবো তখন কিন্তু এই যে এলিমেন্টাল কোয়েশ্চেন গুলো আমাকে করতে হবে। মেথড কি ইউজ হবে, ক্লায়েন্ট কারা হবে, সিচুয়েশন অবজেক্টিভ কি হবে, ওয়ার্কার স্টাফ তারা কিভাবে কাজ করবে, সিলেক্ট করা হবে, এগুলি আমরা এখন একেবারে মূল জায়গাটায় আসি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এক্সটেনশন অ্যাপ্রোচকে দেখা। সমস্ত কিছুর মতোই এক্সটেনশন অ্যাপ্রোচ গুলি একদিনে আমাদের দেশে ডেভেলপ হয় নাই। তোমরা সেকেন্ড ইয়ারে আমাদের দেশে এক্সটেনশনের ইতিহাস কিছুটা পড়েছ, যদিও এখন ভুলে গিয়েছো, এরপরেও একটু মনে করে দেই। আমাদের প্রথম যেটা এক্সটেনশন অর্থ যেটাকে আমরা ইউজ করি, যে কৃষকদেরকে প্রযুক্তি বিষয়ে তথ্য দেওয়া এবং সেই ব্যাপারে অ্যাডভাইস করা, এটাকে যদি আমরা এক্সটেনশনকে ডিফাইন করতে বলি, যে কৃষকদেরকে প্রযুক্তি বিষয়ে অ্যাডভাইস করা এবং তথ্য দেওয়া, তাহলে এটি কিন্তু প্রথমত শুরু হয়েছে 1908 সালে, যখন লর্ড কার্জনের নির্দেশে বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট তৈরি হয়। সেই বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে কৃষকদেরকে মানে একদল কর্মী তৈরি হয়, যেখানে কৃষকদেরকে তারা তথ্য দিত এবং তাদেরকে টেকনিক্যাল ইনফরমেশন দিত। তার পরবর্তীতে আস্তে আস্তে বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট আস্তে আস্তে আরো স্ট্রেনদেন হয় এবং আমাদের পূর্ণাঙ্গ এগ্রিকালচার এক্সটেনশন আরো পরে তৈরি হয়। তো কাজে প্রথম থেকে এক ধরনের অ্যাপ্রোচ ছিল যে কিভাবে কৃষকদের মধ্যে বেঙ্গল এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট কাজ করবে, এবং তারপর এটা আস্তে আস্তে অন্যান্য সব সায়েন্সের মতো আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। সেই জন্য আমাদের দেশে বিভিন্ন সময়ে এক্সটেনশন এবং রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গুলি কৃষকদের সাথে কাজ করার সময় বিভিন্ন অ্যাপ্রোচ নিয়ে কাজ করেছে। প্রথম দিকে এগুলি সরল ধরনের ছিল, আস্তে আস্তে এগুলি একটু কমপ্লেক্স হয়েছে বা এগুলি আরেকটু মানে চিন্তা ভাবনা বেড়েছে। আমরা যদি দেখি আমাদের দেশে কি কি এক্সটেনশন অ্যাপ্রোচ ছিল, একটি ছিল অ্যাডভাইজরি সার্ভিস অ্যাপ্রোচ, হ্যাঁ, যেটাকে আমরা বলি ট্রেডিশনাল অ্যাপ্রোচ। সেকেন্ড হচ্ছে সার্ভিস ডেলিভারি অ্যাপ্রোচ। 3 নম্বর হচ্ছে মডেল ফার্মার অ্যাপ্রোচ, যেটা আরেকটা নাম হচ্ছে কুমিল্লা অ্যাপ্রোচ বা কুমিল্লা মডেল। 4 নম্বর হচ্ছে ট্রেনিং এন্ড ভিজিট অ্যাপ্রোচ,
এটা আরেকটা নাম হচ্ছে ট্রেনিং এন্ড ভিজিট সিস্টেম। 5 নম্বর হচ্ছে গ্রুপ অ্যাপ্রোচ অর পার্টিসিপেটরি গ্রুপ অ্যাপ্রোচ, গ্রুপ অ্যাপ্রোচের মধ্যে কাজ করা। 6 নম্বর হচ্ছে রিভাইজড এক্সটেনশন অ্যাপ্রোচ, অর্থাৎ আমরা সহজ কথা যে কথাটা বলতে পারি, যখন 1908 সালে বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট ছিল, তারা অ্যাডভাইজারি সার্ভিস অ্যাপ্রোচের মধ্যে কাজ করেছে, মাধ্যমে কাজ করেছে। আর এখন আমরা যে এক্সটেনশন অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের মূল এক্সটেনশন অর্গানাইজেশন ডিএই বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এক্সটেনশনে কাজ করে, সেটা হচ্ছে রিভাইজড এক্সটেনশন অ্যাপ্রোচ। এর মাঝে অনেকগুলি অ্যাপ্রোচ আমরা দেখতে পাচ্ছি, 2, 3, 4, 5। এই সবগুলি অ্যাপ্রোচ কিন্তু ডিএই ফলো করে নাই। ডিএই বা কিন্তু অন্যান্য অর্গানাইজেশন সেগুলি তৈরি করেছে, ফলো করেছে। কোনটি এনজিওরা করেছে, কোনটি অন্য সরকারি অর্গানাইজেশন ফলো করেছে। আমরা কিন্তু সবগুলি কোনো না কোনো ভাবে ক্লায়েন্টদের কাছে তাদের তথ্য বা ইনফরমেশনকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমরা এখানে সবগুলি জিনিস পড়বো না, প্রথম দুটি আমরা খুব অল্প কথায় বলে দিব তোমাদের ধারণার জন্য, তারপরে তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ এগুলি আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো। তৃতীয় চতুর্থটা আমাদেরকে জানতে হবে, কারণ এই জিনিসগুলি চলে গেলেও এর গ্লোবাল একটা ইম্প্যাক্ট রয়েছে, এবং আমরা যখন এক্সটেনশনে কাজ করব এই জিনিসগুলি ফিরে ফিরে আসে। থার্ড এবং ফোর্থ যে জিনিসগুলি আছে, 60, 70, 80-র দশকের যে অ্যাপ্রোচগুলি, সেই অ্যাপ্রোচগুলি আমরা একটু ডিটেইল পড়বো। তারপরে আমরা গ্রুপ অ্যাপ্রোচ সম্পর্কে তেমন কিছু অল্প পড়বো, সহজ ভাষায়। রিভাইজড এক্সটেনশন অ্যাপ্রোচ হচ্ছে মোর কমপ্লিকেটেড এবং মোর অর্গানাইজড, সেটাকে আমরা পরে একেবারে পড়বো, আজকের ক্লাসে পড়বো না, আগামী ক্লাসে আমরা পড়ার চেষ্টা করবো। তো আমাদের এছাড়াও কিছু কিছু নতুন অ্যাপ্রোচ আমাদের সামনে আসে, নতুন নতুন কিছু অ্যাপ্রোচ আছে, যেমন একটি বাড়ি একটি খামার, এই একটি অ্যাপ্রোচ নতুন অ্যাপ্রোচ হিসেবে আমার সামনে আসে। কেউ কেউ বলেন কমন ইন্টারেস্ট গ্রুপ অ্যাপ্রোচ, সিআইজি অ্যাপ্রোচ। কেউ কেউ বলে থাকেন পাবলিক পার্টনারশিপ অ্যাপ্রোচ, প্রজেক্ট অ্যাপ্রোচ। এই চারটি অ্যাপ্রোচ নিউ অ্যাপ্রোচ, কিন্তু এগুলি আসলে কোনোটাই পূর্ণাঙ্গ অ্যাপ্রোচ না। এক ধরনের অ্যাপ্রোচ হিসাবে ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে বা হচ্ছে, কিন্তু পূর্ণাঙ্গভাবে অ্যাপ্রোচ হিসেবে এখনো ডেভেলপমেন্ট হয় নাই। কোনো সময় হয়তো সামনে ডেভেলপ হতে পারে। কাজে এগুলি আমরা সাম নিউ অ্যাপ্রোচ বা আদার অ্যাপ্রোচ এই নামে বলতে পারি এই চারটিকে, কিন্তু জেনুইন এগ্রিকালচার এক্সটেনশন অ্যাপ্রোচ হচ্ছে আগের যে 6টি আমরা বলেছি। এগুলো হচ্ছে আদার অ্যাপ্রোচ তোমরা বলতে পারো, সাম নিউ অ্যাপ্রোচ বলতে পারো এই চারটিকে। আমরা যদি দেখি একের পর এক, প্রথম যে অ্যাপ্রোচ হচ্ছে অ্যাডভাইজরি সার্ভিস অ্যাপ্রোচ। এই অ্যাডভাইজরি সার্ভিস অ্যাপ্রোচ, এটা হচ্ছে নামেই তার পরিচয়। অ্যাডভাইজরি সার্ভিস মানে মানুষকে পরামর্শ দেওয়ার জন্য যে সার্ভিস। প্রথম যে এগ্রিকালচার এক্সটেনশন সার্ভিস আমাদের দেশে চালু হয়, তার মূল ছিল মানুষের কাছে পরামর্শ পৌঁছে দেওয়া, অ্যাডভাইজরি সার্ভিস। অ্যাডভাইজরি সার্ভিস কি? অ্যাডভাইজিং ফার্মার্স টু অ্যাডপ্টিং অ্যাপ্রোপ্রিয়েট এগ্রিকালচারাল টেকনোলজিস, অ্যাডভাইজিং ফার্মার্স টু অ্যাডপ্টিং অ্যাপ্রোপ্রিয়েট এগ্রিকালচারাল টেকনোলজি। এটা হচ্ছে অ্যাডভাইজিং ফার্মার্স। সো এটা আরেক, অর্থাৎ প্রথম যখন এক্সটেনশন অর্গানাইজেশন হয়, ফার্মারদের কাছে টেকনোলজির ব্যাপারে পরামর্শ দেওয়া, প্রথম কিন্তু এইভাবে শুরু হয়। কাজেই সেই এখন থেকে 50 বছর 60 বছর আগে যারা এক্সটেনশনের কাজ করতো বা এগ্রিকালচার এক্সটেনশনের যারা পরামর্শ দিত, তারা মূলত কৃষকদেরকে মুখে পরামর্শ দিত যে এই সময় ধানটি করুন, এইভাবে করুন, বা এরকম পোকামাকড় হলে এরকম করতে হবে, বা ধানের বা অন্য ফসলের এই সমস্যা হলে এইরকম করতে হবে, সামথিং লাইক দিস। এই জন্য এটা হচ্ছে একেবারে প্রথম দিকের অ্যাপ্রোচ। এই জন্য এটা আরেকটা নাম হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, ট্র্যাডিশনাল পুরনো অ্যাপ্রোচ। হ্যাঁ, বাই ট্র্যাডিশন আমরা যেটা পেয়েছি, কিন্তু নতুন কোনো এখানে থিঙ্কিং এর ইনক্লুড ঘটেনি। আচ্ছা, so advisory work planned by using different types of extension methods. মূলত
বিভিন্ন এক্সটেনশন মেথড গুলি অনুযায়ী যখন মনে করা হতো সেইভাবে ফার্মারদেরকে, অর্থাৎ ট্রেনিং দেওয়া লাগবে, ট্রেনিং দেওয়া হতো, ডেমনস্ট্রেশন করতে হবে, ডেমনস্ট্রেশন করা লাগতো, মুখে অ্যাডভাইস করতে হবে, মুখে অ্যাডভাইস করা লাগতো, ফার্মার মিটিং এরকম। হ্যাঁ, এবং এটার মূল দুটি ওয়ে মনে করা হতো এই অ্যাডভাইজারি সার্ভিস অ্যাপ্রোচের, কৃষকদেরকে কোনো বেশি ট্রেনিং দেওয়ার মাধ্যমে তার দক্ষতা বাড়ানো এবং ডেমনস্ট্রেশন দেওয়ার মাধ্যমে টেকনোলজির প্রতি বিশ্বাস স্থাপন করা। দিস আর দ্য টু ওয়েস অফ টেকনোলজি ট্রান্সফার। এটা এখনো কিন্তু কৃষকদের কাছে টেকনোলজি পৌঁছে দেওয়ার মাধ্যমে এই দুটি হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী উপায়। কাজে এই দুইটি অ্যাডভাইজারি সার্ভিস অ্যাপ্রোচে মূলত এই দুইটি এক্সটেনশন মেথডকে বেশি গুরুত্ব দেওয়া হতো। ট্রেনিং কেন দেওয়া হতো? টু ফর দেয়ার ক্যাপাসিটি বিল্ডিং, ফার্মারদের দক্ষতা বাড়ানোর জন্য, ফার্মারদের স্কিল ডেভেলপ করার জন্য, নলেজ ডেভেলপ করার জন্য। এবং ডেমনস্ট্রেশন কি জন্য দেওয়া হতো? প্রদর্শন, যেন কোন নতুন টেকনোলজি ফার্মাররা দেখে বিশ্বাস করে এবং তাতে তারা উদ্বুদ্ধ হয়। সো দিস আর দ্য টু বেসিক। হ্যাঁ, এবং আরেকটি জিনিস করা হতো সেই অ্যাডভাইজারি সার্ভিস অ্যাপ্রোচে, সেটা হচ্ছে কৃষকদেরকে লিমিটেড উপায়ে ইনপুট দেওয়া হতো, কিছু বীজ দেওয়া হতো, অল্প কিছু সার দেওয়া হতো, হ্যাঁ, ইনসেক্টিসাইড দেওয়া হতো। কারণ আধুনিক বীজ বা আধুনিক ফসলের বীজ, আধুনিক সার, এগুলি সম্পর্কে কৃষকরা জানতো না বা তাদের জানা থাকতো না। এবং অল্প কিছু লজিস্টিক সাপোর্ট, হ্যাঁ, অন্যান্য, যেমন একটা ডেমনস্ট্রেশন করতে গেলে তার ধরো জমিতে একটা সাইনবোর্ড দিতে হবে, তারপর একটা জমিটাকে প্রোটেকশন করার জন্য একটা বেড়া দিতে হবে, ফেন্সিং করতে হবে, বা মানে এরকম কিছু সাপোর্ট দিতে হতো কৃষকদেরকে নতুন টেকনোলজির ডেমনস্ট্রেশনে উৎসাহিত করার জন্য। তো এই হচ্ছে মূলত অ্যাডভাইজারি সার্ভিস অ্যাপ্রোচের মূল কথা। প্রথম থেকে শুরু হয় এবং ডিফারেন্ট টাইপ অফ এক্সটেনশন মেথডে গুরুত্ব দেওয়া হয়, দুটি মেথডকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং লিমিটেড ইনপুট এবং লজিস্টিক সার্ভিস দেওয়া হয়। আচ্ছা, তাহলে তোমরা এটা চিন্তা করবা, মানে অ্যাডভান্টেজ এন্ড লিমিটেশন কি ছিল অ্যাডভাইজারি সার্ভিস অ্যাপ্রোচের। হ্যাঁ, কি কি অ্যাডভাইজারি লিমিটেশন ছিল এবং কে এটা মাঠে এখন প্রয়োগ করে। বর্তমানে কোনো জিও বা এনজিও এই ট্রেডিশনাল অ্যাপ্রোচ অনুযায়ী এক্সটেনশন কাজ করে না, নোবডি। হ্যাঁ, কিন্তু ফাউন্ডেশন জানার মতো এটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার আছে, সেজন্য আমরা জেনেছি। ওকে, একটা ছিল অ্যাডভাইজারি সার্ভিস অ্যাপ্রোচ, আরেকটা সার্ভিস ডেলিভারি অ্যাপ্রোচ সম্পর্কে এখন আমরা আর বলছি না। তো সার্ভিস ডেলিভারি অ্যাপ্রোচ সম্পর্কে শুধু এটুকুই বলি, বিভিন্ন সার্ভিসকে কৃষকদের লেভেলে ডেলিভারি দেওয়া হতো। যেমন আমার ইনপুট তো আছেই, হ্যাঁ, তারপরে ধরো মার্কেটিং করার ব্যবস্থা করে দেওয়া হতো। এখনো কিন্তু যে তুমি তুলা উন্নয়ন বোর্ড, আমাদের দেশে একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন এখন কাজ করে, তুলা উন্নয়ন বোর্ড কি করে, তারা কিন্তু তোমার মার্কেটিং সাপোর্ট দিয়ে থাকে, এনজিও গুলি অনেকে মার্কেটিং সাপোর্ট দিয়ে থাকে। হ্যাঁ, তো এরকম বিভিন্ন রকম সার্ভিস যখন ডেলিভারি দেওয়া হয়, এটা সার্ভিস ডেলিভারি অ্যাপ্রোচটা আসলে অ্যাডভাইজারি সার্ভিস অ্যাপ্রোচের একটু উন্নত ভার্সন, বাট নট এ সিগনিফিকেন্টলি ডেভেলপড ভার্সন। সো উই গো তো, আমরা যদি উন্নত ভার্সন দিকে যেতে চাই, তাহলে প্রথম যে উন্নত ভার্সন এক্সটেনশনের আমাদের চোখে আসে, একটি হচ্ছে ট্রেনিং এন্ড ভিজিট অ্যাপ্রোচ। ট্রেনিং এন্ড ভিজিট অ্যাপ্রোচের অন্য নাম হচ্ছে ট্রেনিং এন্ড ভিজিট সিস্টেম, বা T&V সিস্টেম, বা T&V অ্যাপ্রোচ, আর T&V মডেল, নানা রকম নামে এটি পাওয়া যায়। তো ইউজুয়ালি এটির সবচেয়ে পপুলার নাম হচ্ছে ট্রেনিং এন্ড ভিজিট সিস্টেম বা T&V সিস্টেম। T ফর ট্রেনিং এন্ড V ফর ভিজিট। সো এই অ্যাপ্রোচটি মূলত 1970-এর দশকে ডেভেলপ হয়েছে। আচ্ছা, কেন এটা ডেভেলপ হলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইউনাইটেড নেশনস তৈরি হয়, তোমরা জানো ইউনাইটেড নেশনস এর সঙ্গে সঙ্গে আরো দুটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তৈরি হয়। একটি হচ্ছে IBRD এন্ড ওয়ার্ল্ড ব্যাংক 1947 সালে। IBRD এন্ড ওয়ার্ল্ড ব্যাংক 47-56 সালে। IBRD হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট,
এটার বর্তমান নাম হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, আর হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF। তো দেখা যাচ্ছে মানুষ এই ওয়ার্ল্ড ব্যাংকের আরেকটি কাজ ছিল আন্তর্জাতিকভাবে বিভিন্ন অনুন্নত দেশগুলিকে উন্নয়ন সহযোগিতা প্রদান করা। যেসব দেশগুলি পিছিয়ে রয়েছে বা দরিদ্র দেশ রয়েছে তাদেরকে উন্নয়ন সহযোগিতা প্রদান করা। আমরা অনেকে কিন্তু একটা জিনিস বুঝি না যে ওয়ার্ল্ড ব্যাংক তার বিভিন্ন প্রজেক্টে তো আমাদেরকে লোন দেয়, তাহলে লোন যদি দেয় তাহলে এটা কিভাবে উন্নয়ন কাজে সহযোগিতা করলো? ধরো আমরা যে বড় বড় প্রজেক্ট সরকার নেয়, হ্যাঁ, সে প্রজেক্টগুলোতে ওয়ার্ল্ড ব্যাংকের তোমার ইয়াতে হয়, ঋণে হয়, হ্যাঁ, কিন্তু মানে ঋণ নেওয়া মানে তো ঋণ পরিশোধ করা, তাহলে এটা আর সাহায্য কিভাবে হলো? তোমাদের মাথায় তোমরা কেউ বলতে পারবা? মানে এই ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ব্যাংক, তারপর ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, হ্যাঁ, যারা উন্নয়ন সহযোগিতার জন্য ঋণ দিয়ে থাকে আমাদেরকে, তারা আসলে কিভাবে এই সাহায্যটা কিভাবে আমরা সাহায্য বলতে পারি? কারো মাথায় আছে এটা? বলতে পারবা? হ্যাঁ, আমরা দেখি প্রত্যেক বেশি কিছু স্টুডেন্ট আছে যারা ডেভেলপমেন্ট থিঙ্কিং করে, যেমন দেখা যায় যে অনেক অন্য ছাত্রদের চেয়ে এগিয়ে থাকে এইসব থিঙ্কিং এ। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস দেখি, যারা টাকার একটা কিন্তু টাইম ভ্যালু আছে, অর্থের একটা টাইম ভ্যালু আছে। ফর এক্সাম্পল, আজকে আমার যে 100 টাকা, 10 বছর পরে এই 100 টাকার মূল্য কিন্তু 100 টাকা থাকবে না। বিষয়টা এরকম ভাবে আমি বলি, তুমি ধরো একজন ফ্রেন্ডকে 100 টাকা ঋণ দিয়েছো, হ্যাঁ, ছোট্ট উদাহরণ আর কি, ঋণ দিয়েছো, সে তোমাকে 10 বছর পরে 100 টাকা ফেরত দিল। এখন 100 টাকার যে মূল্য, 10 বছর কি 100 টাকা সেই মূল্য থাকবে? সেই মূল্য কিন্তু থাকবে না, সেটা কিন্তু কমে আসবে। কমে আসবে। এইটাকে যারা ইনভেস্ট করে আর কি, যারা ইনভেস্ট করে তারা কিন্তু এই লসটা যেন না হয় সেজন্য কি করে, তারা যখন কাউকে ঋণ দেয় এই লসটা এড়ানোর জন্য তারা একটা সিস্টেম তৈরি করেছে যেটাকে আমরা বলি সুদ বা ইন্টারেস্ট। অর্থাৎ ঠিক আছে, তোমাকে আমি ঋণ দিব, তুমি আমাকে 10 টাকায় প্রতি বছরে 10 টাকা, মানে 100 টাকায় প্রতি বছর 10 টাকা হিসাবে আমাকে সুদ দিবে। তাহলে দেখা যায় এই সুদের মাধ্যমে কি করে, এই যে ঋণের যে সময়ের কারণে যে টাকার দামটা কমে যায় সেটা কম্পেনসেট করে। এখান থেকে কিন্তু সুদ সিস্টেমটা এসেছে। এখন দেখো ওয়ার্ল্ড ব্যাংকের হেল্পটা কিভাবে আমাদের জন্য যতটুকু না সুদ তার চেয়ে বেশি গ্রান্ট কিভাবে। ফর এক্সাম্পল ধরো ওয়ার্ল্ড ব্যাংক ইউজুয়ালি ধরো আমি একটা প্রজেক্ট করতে বলি, NATP নামে একটা প্রজেক্ট আছে, ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রজেক্ট। এটা প্রায় 15,000 কোটি টাকার মতো একটা প্রজেক্ট, না সরি 1500 কোটি টাকা, 15,000 না, 1500 কোটি টাকা। এটা ওয়ার্ল্ড ব্যাংক সরকার আমাদেরকে ঋণ হিসাবে দিয়েছে। এখন এটা কিভাবে, মানে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে কেন নিলাম, অন্য ব্যাংক থেকে কেন নিলাম না? কারণ ওয়ার্ল্ড ব্যাংকের এখানে একটা ক্লোজ কি আছে জানো? তোমাকে ঋণের সুদ দিতে হবে মাত্র 0.75% টাকা। হ্যাঁ, অর্থাৎ 100 টাকায় তোমাকে 75 পয়সা ঋণের সুদ দিতে হবে, 1 টাকারও কম। যেখানে নর্মাল সুদ কিন্তু 10%, বা ইন্টারন্যাশনাল ব্যাংকগুলি সুদ হচ্ছে 6.5%, চাইনিজ ব্যাংকগুলি সেখানে 0.75% টাকা। আরেকটা সুবিধা আছে, তোমাকে হয়তো মানে আগামী 30 বছরে সেই ঋণটা শোধ করতে হবে। তো এইভাবে দেখা যায় যে 30 বছর যদি আমি 0.75% হারে টাকা সুদ দিয়ে তাকে 30 বছর সুদ করি, সেই অর্থের 30 বছর পর যে ভ্যালু হবে সেটা কিন্তু 1500 কোটি টাকা থাকে না, অনেক নেমে যায়। হ্যাঁ, সেই জন্য আসলে এটা এক ধরনের গ্যারান্টি হয়ে যায় এক ধরনের। হ্যাঁ, বা আমাদের উপর প্রেসার তৈরি হয় না। এই জন্য কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক বা এরকম এগুলি। এনওয়ে আমি একটা অন্য জায়গায় চলে গেছিলাম, মূল কথায় আসি। ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলি হাতে নিয়ে থাকে। হ্যাঁ, কিছু ঋণ দিয়ে হয় বা কিছু ঋণ ছাড়াও তারা দিত। 1970-এর দশকে ওয়ার্ল্ড ব্যাংক সমস্ত পৃথিবীর অনুন্নত দেশগুলিতে এক ধরনের এক্সটেনশন সার্ভিস চালু করার জন্য একটা প্রোগ্রাম হাতে নেয়, যে একটা মানে মোর স্ট্রাকচারড এক্সটেনশন সার্ভিস যদি থাকে তাহলে কৃষকরা বেনিফিটেড হবে এবং এক্সটেনশন অর্গানাইজেশনগুলি নতুন রূপ ধারণ করবে। সেটা থেকে 1970-এর দশকে 1977 সালে ব্যানর এবং হ্যারিসন নামে দুই ভদ্রলোক একটা এক্সটেনশন অ্যাপ্রোচ চালু করেন,
ব্যানন এন্ড হ্যারিসন। হ্যাঁ, 1977 সালে তারা ওয়ার্ল্ড ব্যাংকের দুজন কনসালটেন্ট তারা এই ট্রেনিং এন্ড ভিজিট অ্যাপ্রোচটা তারা চালু করেন যখন সারা পৃথিবীতে মূলত ট্রেডিশনাল স্টেশন অ্যাপ্রোচে কাজ হতো। কাজেই তারা মোর অর্গানাইজ, শুধু ফার্মারদেরকে পরামর্শ দেওয়া এরকম না, একটা স্ট্রাকচারে নিয়ে আসার জন্য তারা স্টেশন অ্যাপ্রোচ দিয়ে থাকেন। এবং এটা 1980-র দশকে এশিয়া, আফ্রিকা এবং ক্যারিবিয়ান কান্ট্রিগুলিতে ব্যাপকভাবে এটা বাস্তবায়িত হয় 1980-র দশকে। কাজে আমরা এখন যে সময়টুকু আছে আমরা ট্রেনিং এন্ড ভিজিট অ্যাপ্রোচটা আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে ট্রেনিং এন্ড ভিজিট অ্যাপ্রোচের ডেফিনেশন। সহজ কথা হচ্ছে, এই ডেফিনেশনটা হচ্ছে, মূল কথা হচ্ছে এটা এমন একটা অ্যাপ্রোচ যেখানে ওয়ালাইকুম আসসালাম রকমারি.com। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের এমন একটা অ্যাপ্রোচ যেখানে কৃষকদের নির্দিষ্ট স্ট্রাকচারড ওয়েতে, নাম হচ্ছে ট্রেনিং এন্ড ভিজিট, কৃষকদের মানে যারা এক্সটেনশন ওয়ার্কার বা সম্প্রসারণ কর্মী মাঠ পর্যায়ের, যেমন আমাদের দেশে উপসহকারী কৃষি কর্মকর্তা, তখন তাদের নাম ছিল ব্লক সুপারভাইজার, তারা কোন টেকনোলজির ব্যাপারে তাদের ঊর্ধ্বতন অফিসার বা কৃষিবিদদের কাছ থেকে ট্রেনিং নিত। পরবর্তীতে তারা কৃষকদের মাঠে ভিজিট করে সেই ইনফরমেশন গুলি পৌঁছে দিত। এটি হচ্ছে ট্রেনিং এন্ড ভিজিট সিস্টেম। হ্যাঁ, সো এটা কি, এক্সটেনশন ওয়ার্কার রিসিভস ট্রেনিং অন ইম্প্যাক্ট পয়েন্ট, অর্থাৎ যে টেকনোলজিক্যাল বিষয় আছে, যেমন এই সপ্তাহে এখন হচ্ছে তোমার বোরো ধান। হ্যাঁ, বোরো ধান এখন তোমার বীজতলা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, কাজে বোরো ধানের বীজতলা কিভাবে তৈরি করতে হবে, কি কি ব্যাপারে সতর্কতা থাকতে হবে, কোল্ড ইনজুরি এড়ানোর জন্য কি করতে হবে, পানি কিভাবে দিতে হবে, এই টেকনিক্যাল বিষয়গুলি সম্প্রসারণ কর্মীরা এই সপ্তাহে ট্রেনিং নিবে এবং তারা পরবর্তী সপ্তাহে ট্রান্সফার দি ইনফরমেশন টু দি কন্ট্যাক্ট ফার্মার। তারা যখন তাদের নিজস্ব পরিচিত ফার্মার বা কন্ট্যাক্ট ফার্মার যাদের সাথে তাদের রেগুলার যোগাযোগ হয়, সেরকম ফার্মারদের কাছে যখন তারা ভিজিট করবে তখন তারা ইনফরমেশন গুলি পৌঁছে দিবে। এটা হচ্ছে ট্রেনিং এন্ড ভিজিটের তোমার ডেফিনেশন। এখানে অনেকগুলি শব্দ আছে, ট্রেনিং, ভিজিট, ইম্প্যাক্ট পয়েন্ট, হ্যাঁ, কন্ট্যাক্ট ফার্মার ব্লক, অনেকগুলি শব্দ আছে। তাহলে একটা ট্রেনিং এন্ড ভিজিট সিস্টেমে বোঝার জন্য আমাদেরকে যা করতে হবে, বেসিক এলিমেন্ট গুলি আমাকে জানতে হবে। বেসিক আমি কারেকশন করবি। আমাকে বেসিক এলিমেন্ট গুলি আমাকে জানতে হবে। যেমন ব্লক একটি শব্দ, কন্ট্যাক্ট ফার্মার্স, ইম্প্যাক্ট পয়েন্ট, ট্রেনিং, ভিজিট, এই পাঁচটি হচ্ছে বেসিক এলিমেন্ট বা বেসিক কম্পোনেন্ট ট্রেনিং এন্ড ভিজিট সিস্টেমের। ব্লক কি? ব্লক হচ্ছে একটি নির্দিষ্ট জায়গা। ধরো ব্লক হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা। একজন মাঠ কর্মী বা সম্প্রসারণ কর্মী, তখন কিন্তু নাম ছিল ব্লক সুপারভাইজার। তার জন্য যে জায়গাটা নির্দিষ্ট ছিল, তিনি যে জায়গা বা যে জিওগ্রাফিক্যাল লোকেশনে এক্সটেনশন কাজ করবেন। ধরো একটি উপজেলা, সেখানে 10টি ইউনিয়ন আছে, একটি উপজেলাতে 10টি ইউনিয়ন আছে, প্রতি ধরো 30টা ব্লক সুপারভাইজার সেখানে আছে। তাহলে প্রত্যেকটা ইউনিয়নে নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল, অর্থাৎ এই পাড়াকে নিয়ে একটা ব্লক হবে এবং এই ব্লকের দায়িত্ব হচ্ছে অমুক ব্লক সুপারভাইজার থাকবে। অর্থাৎ একজন ব্লক সুপারভাইজারের যে অপারেটিং এরিয়াটা ছিল সেটার নাম ছিল ব্লক। হ্যাঁ, এই ট্রেনিং এন্ড ভিজিট সিস্টেমে প্রত্যেকটা ব্লককে 8টি সাব ব্লকে ভাগ করা হতো। 8টি সাব ব্লক, অর্থাৎ আমার ধরো যে ব্লকটি আছে, আমি 8টি ভাগে যেমন গ্রামকে পাড়ায় ভাগ করা হয়, এরকম ভাবে 8টি গ্রামে বা 8টি পাড়ায় এরকম ভাগ করে নিয়ে, অর্থাৎ আমি এটা মূল উদ্দেশ্য হচ্ছে এক এক দিন এক একটা জায়গায় গিয়ে কাজ করতো, একটি সাব ব্লকে গিয়ে কাজ করতো। এবং প্রত্যেকটি সাব ব্লকে 10 জন করে কন্ট্যাক্ট ফার্মার থাকবে, যাদের সাথে এই
এক্সটেনশন এজেন্ট খুব ঘনিষ্ঠভাবে টেকনোলজি নিয়ে যোগাযোগ রাখবে। তাদের অন্য ফার্মারও থাকবে, কিন্তু মূল 10 জন ফার্মারকে সে ট্রেন আপ বা বিল্ড আপ করবে, তাদের লিডারশিপ কোয়ালিটি বা লিডারশিপটা বিল্ড আপ করে নেবে। হ্যাঁ, এই ছিল আমার ব্লক সম্পর্কে কথাবার্তা। একটা জিওগ্রাফিক্যাল এরিয়া যেটি প্রত্যেকটি এক্সটেনশন এজেন্টের জন্য কাজ নির্ধারণ থাকে। এই জিওগ্রাফিক্যাল এরিয়া প্রত্যেকটি ব্লককে 8টি সাব ব্লকে ভাগ করা হয় এবং প্রত্যেকটি ব্লকে 10 জন করে নির্ধারিত কন্ট্যাক্ট ফার্মার ছিল, যাদের সাথে ওই ব্লক সুপারভাইজার তার প্রযুক্তি নিয়ে কথা বলতো, যে প্রযুক্তিগুলি সে ডিসিমিনেট করবে। আর ইম্প্যাক্ট পয়েন্ট আমরা শুনেছি, ইম্প্যাক্ট হচ্ছে যে বিষয়ে টেকনোলজিক্যাল প্যাকেজ নির্ধারিত সময়ে দেওয়া হতো। ধরো এখন এই মুহূর্তে যে বিষয়ে কৃষকদেরকে তথ্য দিতে হবে, এইটাই হচ্ছে এখনকার ইম্প্যাক্ট পয়েন্ট, বা সহজ কথায় টেকনোলজিক্যাল মেসেজ এট স্পেসিফিক টাইম। তাহলে এই ট্রেনিং এন্ড ভিজিট সিস্টেমের মূল জিনিস ছিল 14 দিনের একটা শিডিউল। তাকে 14 দিনের একটি শিডিউল একজন কৃষককে তৈরি করতে হতো, একজন ব্লক সুপারভাইজারকে তৈরি করতে হতো। এই 14 দিনের শিডিউল অনুযায়ী তিনি কৃষকদের মাঝে যেতেন। 14 দিনের শিডিউল। আচ্ছা, 14 দিনের শিডিউলটি আমাদের একটি ছবি, এখানে ছবি আমি দেখছি না, সরি। আমি 14 দিনের শিডিউলটা তোমাকে আগামী দিন তোমাদেরকে দিব। তবে এটা বলে রাখি, 14 দিনের শিডিউলটা এরকম। ধরো একটি সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে একদিন হচ্ছে 2 দিন হচ্ছে সাপ্তাহিক ছুটি, শুক্রবার এবং শনিবার। তার মাঝে শুক্রবার হচ্ছে অ্যাবসলিউট হলিডে, আর শনিবার হচ্ছে অ্যাবসলিউট হলিডে না। এই দিন অন্যান্য কাজ যেগুলি গত সপ্তাহে করা হয় নাই, বা যে সকল কাজ নতুন আসবে বা হয়তো কোনো ভিজিট আছে, সেগুলি করার জন্য। আর সপ্তাহের যে বাকি 5 দিন, ফোর্থনাইট হচ্ছে 2 সপ্তাহ না, প্রথম রোববার সে অফিসে এসে কোনো প্রযুক্তির উপর বা ইম্প্যাক্ট পয়েন্টের উপর ট্রেনিং নিবে। প্রথম রোববার সে ইম্প্যাক্ট পয়েন্টের উপর ট্রেনিং নিবে। তারপর সোমবার সে তার 8টা সাব ব্লক ছিল না, সে 8টা সাব ব্লকের প্রথম সাব ব্লকে সে যাবে, গিয়ে তার যে ওইখানে কন্টাক্ট ফার্মার আছে 10 জন, সেই ফার্মারদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করবে, যে বিষয়ে এই সপ্তাহে সে টেকনোলজি কৃষকদেরকে জানাবে। তারপর ধরো মঙ্গলবার সে 2য় সাব ব্লকে যাবে, বুধবার সে 3 নম্বর সাব ব্লকে যাবে, বৃহস্পতিবার সে 4 নম্বর সাব ব্লকে যাবে। আমি এই ছবিটা একটু তোমাদের এটা একটু আনার চেষ্টা করি, নেট থেকে আমি এটা দেখি এটা আনতে পারি কিনা। স্যার একটু কথা ছিল স্যার। হ্যাঁ বলো। আজকের ক্লাসটা কি স্যার 90 মিনিট হবে? না, আসলে 90 মিনিট হবে না, আমি ছেড়ে স্যার দিব। ওই আমাদের 12টা থেকে একটা এক্সট্রা ক্লাস আছে, তো এই জন্য স্যার। সেই জন্যই হচ্ছে কি জানো, আমি যখন 90 মিনিট দিব, 12টার সময় ক্লাস আছে। হ্যাঁ জি স্যার, 12টায় আরেকটা এক্সট্রা ক্লাস নেওয়া হয়েছে, তো স্যার নিচে 12টার সময় ক্লাস। হ্যাঁ, এগ্রি কেমিস্ট্রি এডুকেশন না। আচ্ছা ঠিক আছে, আক্তার স্যার নেবেন স্যার। আচ্ছা শুনবেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা কোনো কারণে ছবিটা আসতেছে না, কেন আসতেছে না বুঝতেছি না। যে এখান থেকে ছবিটা তুমি দেখতে পারতেছো? হ্যাঁ, একটা ছবি দেখা যাচ্ছে, তোমরা যারা ফোন দেখতে পাচ্ছ না, এখানে দেখো ছবিটা দেখো, যে উইক 1 উইক 2 ফোর্থনাইট শিডিউল। ডে 1 এর থেকে ট্রেনিং নেবে, ডে 2 তে 1 নম্বর সাব ব্লকে ভিজিট করবে, ডে 2 তে 3 তে 2 নম্বর সাব ব্লক, ডে 4 এ 3 নম্বর সাব ব্লক, ডে 5 এ 4 নম্বর সাব ব্লক, ডে 6 এ তার হলিডে, ডে 7 এ তার হলিডে বা আদার ওয়ার্ক। দ্বিতীয় সপ্তাহে সে আবার ট্রেনিং নেবে, বা গত সপ্তাহে সে কি শুনেছে সেগুলি তার এডুকেটর অফিসারের সাথে সে তার মানে এক্সপেরিয়েন্স শেয়ার করবে। তারপর বাকি 4টি সাব ব্লক, বাকি 4 দিনে সে ভিজিট করবে, তারপর হলিডে এবং আদার ওয়ার্ক। এইভাবে 14 দিনের একটি চক্রে ট্রেনিং এন্ড ভিজিট অ্যাপ্রোচটা কিন্তু শেষ হতো। ঠিক আছে, এই হচ্ছে আমার ট্রেনিং এন্ড ভিজিট অ্যাপ্রোচ। তা তোমাদের যেহেতু সময় নাই, আমরা আজকে এখানে শেষ করে দিব। তার আগে এখন তোমরা যারা আছো এই মুহূর্তে সবাই, আমি রিকোয়েস্ট করছি তোমাদের এটা
আইডিটা আমাদের চ্যাট বক্সে তোমরা একটু শেয়ার করো। শুধু আইডি লিখলেই হবে, আইডিটা দিলেই হবে। চ্যাট বক্সে তোমাদের আইডিটা সবাই দিয়ে দাও। তো আমরা আরো 2-3 মিনিট ক্লাস শেষ করে দিব, এর মাঝে তোমরা তোমাদের আইডিটা দিয়ে দাও। আর ওকে, তো ট্রেনিং এন্ড ভিজিট হচ্ছে আমাদের অ্যাপ্রোচের কিছু সুবিধা ছিল, অ্যাডভান্টেজ ছিল, এক্সটেনশন ওয়ার্কটা অর্গানাইজ ছিল, রেগুলার শিডিউল ছিল ব্লক সুপারভাইজারের, অর্থাৎ কখন কোন দিন কোন জায়গায় যেতে হবে তা জানা ছিল, রেগুলার ট্রেনিং অন টেকনোলজি, রেগুলার সে ট্রেনিং নিতে পারতো। আর কিছু লিমিটেশন ছিল, মূলত ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্ট বেস অ্যাপ্রোচ ছিল, যেখানে আমাদের একটি সাব ব্লকে হয়তো 100-200 ফার্মার আছে, তার মাঝে 10 জনের সাথে সে মিলে যোগাযোগ করতো, সময় পেলে অন্যদের সাথে যোগাযোগ করতো। কাজে মূলত দেখা যেত এটা নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। ফার্মার এবং এরিয়ার একটা বায়াসের সম্ভাবনা ছিল। এগুলো ছিল লিমিটেশন ট্রেনিং এন্ড ভিজিট সিস্টেমের। তো আমরা এইটুকুতেই ট্রেনিং ভিজিট সিস্টেম শেষ করব এবং আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। সো আই এম স্টপিং দি শেয়ার। কাজে তোমরা যারা আছো, আমরা সবগুলো এক্সটেনশন অ্যাপ্রোচের নাম বলেছি, এলিমেন্টগুলি বলেছি, তারপর প্রথম দিকের অ্যাপ্রোচ বলেছি, এবং 1980-র দশকের যে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ ছিল ট্রেনিং এন্ড ভিজিট সিস্টেম, সেটি সম্পর্কে বলার চেষ্টা করেছি। তোমরা এটা নিয়ে তোমরা সার্চ করলে আরো অনেক পাবা। তো আমাদের মঙ্গলবার আমাদের ক্লাস হবে। তোমরা আমাকে একটু মঙ্গলবার জানিও যে মঙ্গলবার আমাদের ক্লাস 9টা থেকে 10টা পর্যন্ত, তারপরেও কি তোমাদের কিছু সময় আছে কিনা। তাহলে আমরা মঙ্গলবার 9টা থেকে 10:30 বা 11টা পর্যন্ত ক্লাস নিয়ে আমরা ক্লাস একেবারে শেষ করে দিব। না হলে আমাদেরকে আরেকটা ক্লাস আমাদের এক্সট্রা করতে হবে। ঠিক আছে, কাজেই আমাদের তোমরা একটু দায়িত্ব নিও, মঙ্গলবারের বিষয়টা আমাকে জানিও, আমি ওইভাবে শিডিউল করবো। কাজেই তোমরা সবাই কি চ্যাট বক্সে তোমাদের দিয়েছো, আইডি দিয়েছো যারা আছো? সো তোমরা যদি আইডি দিয়ে থাকো আমরা এখন ক্লোজ করব। তো অলরেডি 12টা বেজে গেছে। সো আই এম ক্লোজিং দি ক্লাস অ্যাজ ইউ হ্যাভ অ্যানাদার ক্লাস। সো আমাদের